গত ৪ দিন যাবৎ শরীরটা ভালো যাচ্ছে না মীরার। সে যতই ওপরে ওপরে সবাইকে সুস্থ স্বাভাবিক দেখানোর চেষ্টা করুক না কেন, তুর্য ঠিকই তা ধরে ফেলেছে। একজন ডাক্তারের চোখকে ফাঁকি দেওয়া? সেটা সম্ভব নয়। তার ওপর আজকাল তুর্য এক্সট্রা নজর, যেটা আর চোখে হোক না কেন। বোনের অসুস্থতার খবর পেয়ে মাহির মিলিকে নিয়ে ছুটে এসেছে চৌধুরী বিলায়। মাহির এসে থেকে বোনকে বুকে জড়িয়ে বসে আছে। তার কলিজার সামান্য অসুস্থতায় সে পাগল প্রায়। চোখ মুখ অসম্ভব লাল হয়ে আছে মাহিরের। সেদিকে তাকিয়ে একটা শুকনো ঢোক গিলল মিলি। মাহিরের মনে হলো তার কলিজার টুকরোটা কান্না করছে। তৎক্ষণাৎ সে বোনের মুখটা দুহাতের মধ্যে ভরে পরখ করে। না, সেদিনের মতো কোনো দাগ নেই। তবে তার কলিজাটা কেন কাঁদবে? মাহির গম্ভীরভাবে মীরাকে ডাকে। মীরা! ভাইয়ার এহানো গম্ভীর্যপূর্ণ আওয়াজ শুনে ভয় পেয়ে যায় মেয়েটা। তবুও কিছুটা সাহস সঞ্চয় করে তাকায় তার মুখের দিকে। সত্যি করে বলবি, তুর্য কিছু বলেছে তোকে? শুধু একবার হ্যাঁ বল, তারপর তাকে দেখে নিচ্ছি আমি। ফিক করে হেসে ফেলে মীরা ভাইয়ের কথার ধরন দেখে। অতঃপর দুদিকে মাথা নেড়ে না জানায়। আবারও তার চোখ পেয়ে অশ্রু বিন্দু গড়িয়ে পড়ে। তা দেখে অস্থির হয়ে ওঠে মাহির। এই মীরা, কি হয়েছে বোন আমার? ভাইকে বলবি না? খুব কি বেশি কষ্ট হচ্ছে আমার পুচকেটার? মাহিরের শেষের কথাতে ওপর নিচে মাথা নাড়ে মীরা, যার অর্থ হ্যাঁ, তার কষ্ট হচ্ছে। বুকে বাঁ পাশটায় ভীষণ ব্যথা করছে। ইদানিং এমন হচ্ছে। সেই মুহূর্তে হন্তদন্ত হয়ে রুমে প্রবেশ করে তুর্য। সে এতক্ষণ হসপিটালে ছিল। মাহিরকে খবরটা সেই দিয়েছিল। নতুবা মাহির কি করে জানবে বোনের অসুস্থতার কথা, যেখানে তার বোন চাপা স্বভাব প্রকৃতির। এত বড় ডাক্তার হয়ে কি হবে তুর্য, যেখানে আমার একমাত্র কলিজার কষ্ট লাঘব করতে পারবি না? বন্ধুর খোঁচা খেয়ে চুপচাপ থাকে তুর্য। আর কী বা বলবে? মাহির তো ঠিকই বলেছে। সে মেয়েটা জ্বর কমাতে পারলেও মুখে ওই বিশাল মলিনতা কমাতে পারছে না। এক পা করে তুর্য এগিয়ে বসলো বেডের এক কোণে। অতঃপর মীরার উদ্দেশ্যে বলল, তুমি চাইলে মাহিরের সাথে যেতে পারো। কদিন ওখান থেকে বেরিয়ে আসলে হয়তো ভালো লাগবে। তুর্যের কথায় মাথা নিচু করে নেয় মীরা। অতঃপর ওভাবে ডানে বায়ে মাথা নেড়ে না জানায়। এতে মাহিরের ভ্রুজোড়া কুঁচকে গেলেও তুর্যের ঠোঁটের কোণে ফুটে ওঠে এক চিলতে হাসি। কেটে গেছে আরও কয়েকটা দিন। এর মধ্যে মীরা একাই তার ভাইয়ার বাড়ি থেকে ঘুরে এসেছে। কদিন থেকে মীরাকে বেশিরভাগ সময় শান্তি চৌধুরী পেছন পেছন ঘুরতে দেখা যাচ্ছে। এতে অবশ্য বিরক্ত হচ্ছেন তিনি। আবার মেয়েটাকে কথা শোনাতেও কম করছেন না উনি। তবুও মীরার মধ্যে কোনো রকম পরিবর্তন আনতে পারছেন না। তুর্য সকালবেলা ঘুম থেকে উঠে ওয়াশরুমে গিয়ে দেখে তার ব্রাশে টুথপেস্ট লাগানো। কিছুক্ষণের জন্য নিজেকে তার বাচ্চা মনে হলো। অতঃপর ভ্রুজোড়া কুঁচকে বিড়বিড় করে বলল, এটা নিশ্চয়ই মীরার কাজ। নিঃশব্দে হাসল কিছুক্ষণ। একেবারে শাওয়ার নিয়ে কোমরে একটা টাওয়েল জড়িয়ে ওয়াশরুম থেকে বেরোলো তুর্য। এখানে এসেও সে অবাক। বিছানার ওপর প্যান্ট শার্টের সাথে তার আরও প্রয়োজনীয় জিনিস গুছিয়ে রাখা আছে। আজকে কি কোনো বিশেষ দিন? কই না তো। আজ তো তার জন্মদিন নয়। তবে এত খাতির কিসের? নিজের মনকে প্রশ্ন করে তুর্য। তবে কোনো উত্তর মেলে না। বেডের ওপরে রাখা প্যান্ট শার্ট পরে রেডি হয়ে নেয় তুর্য। আজ তাকে তাড়াতাড়ি হসপিটালে যেতে হবে। ব্রেকফাস্ট টেবিলে বসে তুর্য খাচ্ছে কম, আর চোখে মেয়েটাকে দেখছে বেশি। আজকে মীরাকে যেন সে নতুনভাবে আবিষ্কার করলো। কেমন যেন বউ বউ ভাব বিরাজমান তার মধ্যে। মীরার মুখে রয়েছে যথেষ্ট পরিমাণ হাসি, কিন্তু তুর্যের কেন জানি মনে হচ্ছে মেয়েটার হাসি সব ওপরে ওপরে, তবে ভেতরে তার ব্যথায় জর্জরিত। এমন কেন মনে হচ্ছে তা জানে না তুর্য। তবে বাড়ি ফিরে সবার আগে মেয়েটার সাথে এ বিষয়ে কথা বলবে সে। উঠে পড়ল তুর্য। অতঃপর সবার উদ্দেশ্যে বলল, আমার খাওয়া শেষ, আমি আসছি।
অতঃপর চলে গেল সদর দরজা পেরিয়ে। তবে যাওয়ার পূর্বে মীরার দিকে আর একবার তাকাতে ভোলেনি। মেয়েটা তখন তার দিকেই তাকিয়েছিল। তোমাদের একটা ফালতু কথাও আমি শুনবো না। কিভাবে মেয়েটাকে তুলবে সেটাও যদি আমি বলে দিই তাহলে তোমরা কি করবে? কথাগুলো শেষ করা মাত্রই হাতে থাকা ফোনটা ছুঁড়ে মারে বিছানায়। আর সেই সময় রুমে প্রবেশ করে মারিয়ার মম। মেয়েকে কোনো কিছু না বলে সোজা ডান গালে পরপর দুটো চড় বসিয়ে দেন। আচমকা গালের উপর এভাবে শক্ত দুটো থাপ্পড় পড়ায় সামান্য হেলে পড়ে মীরা। নিশ্চিন্তে তার ওই নরম গালে কোনো পুরুষের হাতে চড় পড়লে এতক্ষণ মেয়েটা জ্ঞান হারিয়ে ফেলত। মারিয়া গালে হাত দিয়ে ফুপিয়ে ওঠে। তুমি যে আমার নিজের মেয়ে তা আমার ভাবতেও ঘৃণা লাগছে। আজই আমরা সুইজারল্যান্ড ব্যাক করব। সব কিছু ঠিকঠাক আছে। আমরা এক্ষুনি বেরোবো। আর তার আগে তুমি সবটা ঠিক করবে। একটু আগে যাদের এত এত রাগ দেখাচ্ছিলে এক্ষুনি তাদের সবাইকে ওই কুকাম করতে মানা করে দেবে, নয়তো তোমাকে সহ তাদের সবাইকে আমি পুলিশে দেব। ভীষণ রেগে বললেন মারিয়ার মম। মারিয়া তার মমের এহেন রূপ দেখে ভয় পেয়ে যায়। সে তার মমকে রাগতে দেখেছে, কিন্তু এতটা পরিমাণ কখনো দেখেনি। ভয়ে ভয়ে বিছানায় পড়ে থাকা ফোনটা তুললে কল করলো সেই নাম্বারে, যে নাম্বার থেকে একটু আগে তাকে কল করেছিল। মারিয়ার কথা শেষ হওয়া মাত্র এক ঝটকা দিয়ে ফোনটা নিয়ে হন হন করে বেরিয়ে গেলেন তিনি তখন মেয়ের রুমেই আসছিলেন। তবে দরজার সামনে আসতেই মেয়ের চিৎকার করে বলা প্রতিটা কথা শুনে নেন। মীরা তার শাশুড়ি মায়ের রুমের সামনে চুপ করে দাঁড়িয়ে আছে। ভেতরে ঢুকবে কি না তা নিয়ে দ্বিধায় আছে মেয়েটা। এদিকে শান্তি চৌধুরী আলমারিতে কিছু একটা খুঁজে চলেছেন। হঠাৎ ওনার চোখ যায় দরজার দিকে। দেখেন মীরা ইউনিফর্ম পরে বেশ পরিপাটি হয়ে দাঁড়িয়ে আছে। ওভাবে দাঁড়িয়ে না থেকে ভেতরে এসো। শান্তি চৌধুরী বেশ বিরক্তির সাথে কথাটা বললেন। অনুমতি পাওয়ার সাথে সাথে জ্বরের বেগে ছুটে যায় ওনার সামনে মীরা। অতঃপর ওনাকে কিছু বলার সুযোগ না দিয়ে দুই হাত দিয়ে ঝাপটে ধরে কেঁদে দেয়। শান্তি চৌধুরী স্তব্ধ হয়ে যান মীরার কাণ্ডে। মেয়েটা আচানক এইভাবে হামলে পড়তে বেশ অনেকটা ভয় পেয়ে যান তিনি। পরক্ষণে যখন দেখলেন মেয়েটা কাঁদছে তখন ধরেই নিলেন হয়তো মেয়েটা স্কুল যাবে না বলে এইসব বাহানা মাত্র। তাই তিনি এক গাদা বিরক্ত নিয়ে বললেন, মন না চাইলে যেতে হবে না, তবু এইভাবে মরা কান্না জুড়ে দেবে না। যাও নিজের রুমে যাও, আমাকে বিরক্ত করো না। ছেড়ে দিল মীরা ওনাকে। অতঃপর হাত দিয়ে চোখের পানি মুছে মুচকি হেসে চলে গেল সেখান থেকে। এবার যেন হাঁপ ছেড়ে বাঁচলেন তিনি। আবারও ওনার মূল্যবান জিনিসটার খোঁজার প্রতি মনোযোগ দিলেন, কিন্তু না, কোথাও খুঁজে পেলেন না। তাই একটু রাগ নিয়ে রুমের বাইরে যাওয়ার জন্য পা বাড়ালো। পায়ের নিচে পড়ে একটা কাগজের ভাঁজ। রাগে কুচকানো ভ্রুজোড়া আরও কুচকে নিয়ে কাগজটা হাতে তুলে নেয়। অতঃপর সেটার ভাঁজ খুলে দেখেন সেখানে গোটা গোটা অক্ষরে লেখা আছে, তখনকার জন্য আই এম সরি। আপনার গা থেকে আমি কেমন মা মা গন্ধ পাই, তাই আর শেষবারের মতো নিজেকে আটকাতে পারলাম না। তুর্য কেবলই হসপিটাল থেকে বেরিয়ে নিজের গাড়িতে এসে বসেছে। অতঃপর সে সর্বপ্রথম যে কাজটা করলো তা হলো হাতঘড়ির দিকে তাকিয়ে দেখল 4:05। অতঃপর ড্রাইভারকে কল দিয়ে বলল, আপনাকে আর মীরার স্কুলে আসার দরকার নেই, আমি বাড়ি ফিরছি, ওকে নিয়েই আসব। তুর্যর কথার পিঠে ড্রাইভার তাকে জানায়, মীরা ম্যামও আমাকে বারণ করে দিয়েছে, ছুটির পর ম্যাম তার ভাইয়ার বাড়িতে যাবেন। এই কথাটা শোনার পর তুর্য তার ফোনের লাইন কেটে দিয়ে থম মেরে বসে থাকে কিছুক্ষণ। অতঃপর ভাবে, সেই মেয়ে নিজেকে কি ভাবে, ভাইয়ের বাড়ি যাবে অথচ তাকে জানানোর প্রয়োজন মনে করলো না। সময় গড়ালো অনেকটা। মিনিটের কাঁটাটা গিয়ে তার জায়গা করল 5 নম্বরে। তার মানে এখন বাজে 4:25। আর তুর্য গাড়িতেই ঠায় বসে আছে এখনো।
আর একবার ফোনটা চেক করে নিল তুর্য। না, মীরার কোনো টেক্সট ঢোকেনি। কোথাও একটা সূক্ষ্ম আকাঙ্ক্ষা বিরাজ করছিল তার মনে। মেয়েটা ছুটির পর তাকে টেক্সট করবে, তাকে জানাবে সে এখন ভাইয়ার বাড়ি যাবে, ফিরতে দেরি হবে। আর তুর্য তাকে ঝাড়া মেরে বলবে, 1 ঘন্টার মধ্যে তোমাকে যেন বাড়িতে দেখি। কিন্তু না, এসবের কিছুই হলো না। না মীরা তাকে টেক্সট দিল, আর না সে মেয়েটাকে ঝাড়া মেরে কথাটা বলতে পারল। যার ফলস্বরূপ হঠাৎই তুর্যের মনে পাহাড় সমান অভিমান এসে জমা হলো। বিকেলের অপরাহ্ন বেলা শেষ হয়ে গেছে অনেক আগেই। সন্ধ্যা তারাটা তার সৌন্দর্য ছড়াতে ব্যস্ত পশ্চিম আকাশে। সেই দিকে এক মনে চেয়ে আছে তুর্য। যেভাবে 6 কিংবা 7 বছরের বাচ্চারা সেই দিকে একভাবে তাকিয়ে মনে মনে নানা গবেষণা করে, যেমন এই তারাটা সকল তারাদের থেকে অমন বড় কেন, আর বাকিরাই বা ওর থেকে এত ছোট কেন। সেভাবেই তুর্য সেই তারার দিকে চেয়ে আছে, হয়তো তার ভাবনা অন্যকে নিয়ে। তবে যেভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে ওই সন্ধ্যা তারাটার সৌন্দর্য গিলে খাচ্ছে, যে কেউ তাই ভাববে। আচমকা একটা দীর্ঘশ্বাসের সাথে নয়নজোড়া বন্ধ করে নেয় তুর্য। অতঃপর বিড়বিড় করে বলে, সামান্য একটা ব্যাপার নিয়ে মন খারাপের মানে কি তুর্য? মীরা বাচ্চা একটা মেয়ে, না বলে যেতেই পারে, তাতে কি? এতক্ষণ যাবৎ তুর্য তাদের বাড়ি থেকে 500 মিটার মতো দূরে অবস্থিত পার্কের একটা বেঞ্চে বসেছিল। সে যে দিকটায় ছিল সেই দিকটা বেশ নির্জন। তখন বাড়ি ফেরার পথে নিজেকে একটু রিল্যাক্স করার জন্য এখানে বসা। তবে সে নিজের মধ্যে এতটাই মগ্ন ছিল যে কখন মাগরিবের আজান পড়েছে সেটাও তার কানে আসেনি। বেশ অন্ধকার হয়ে গেছে চারিদিক। তুর্যর রাগ বা অভিমান যাই বলো না কেন, সেগুলো আর ছিটেফোঁটাও নেই তার মধ্যে। ড্রয়িং রুমে বসে চায়ের কাপে চুমুক দিতে ব্যস্ত তুর্য, মীরা ব্যতীত চৌধুরী পরিবারের সকলে। বেশ কিছুক্ষণ আগেই ড্রাইভার তাদের জানিয়ে দিয়েছে মীরা তার ভাইয়ের বাড়িতে, আর সম্ভবত তুর্য সেখানেই আছে। এ নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই। তবে শান্তি চৌধুরী স্বস্তি পাচ্ছেন না। ওনার অস্থির লাগছে, ভীষণ অস্থির। এই অস্থিরতা সেই সকালবেলা থেকে, যখন থেকে সেই চিরকুটটা পড়েছেন তিনি, তখন থেকেই। তিনি মীরাকে ছেলের বউ হিসেবে মানেননি ঠিকই, তবে মেয়েটাকে কোনোভাবে অপছন্দ করতে পারেন না। কেন যেন মনে হচ্ছে মেয়েটা এখানে সবার সাথে থাকলে ভালো লাগতো। হয়তো তিনি তা প্রকাশ করতেন না কারোর কাছে, এমনকি নিজের কাছেও না। কিছু হয়েছে তোমার? জাহিদ চৌধুরী শান্তি চৌধুরীর উদ্দেশ্যে প্রশ্নটি করেন। কই, আমার আবার কি হবে? তবে এমন কেন আছো? একদম নীরব ড্যাডের সাথে একমত হয়ে বলে তুহিন। সত্যি বলতে আমি বুঝি না তোমরা বাপ ছেলেতে আমাকে কি ভাবে দেখতে চাও। কারোর সাথে কথা বলবে বুঝে শুনে বলছি না। আমার জন্য সামনের জন কষ্ট পেয়েছে, আর এখন একটু চুপ করে আছি, তাতেও তোমাদের সহ্য হচ্ছে না। উঠে দাঁড়িয়ে কথাগুলো বলে সেখান থেকে চলে গেলেন শান্তি চৌধুরী। কেসটা কি হলো? কিচ্ছু তো বুঝলাম না। তানহার সাথে দুষ্টুমি করা থামিয়ে গালে হাত দিয়ে ভাবুক হয়ে বলে বুশরা। তুহিন তার ডান পাটা টান টান করে সেন্টার টেবিলে উঠিয়ে দেয়। স্বাভাবিকভাবে বসতে তার একটু বেশি কষ্ট হচ্ছে, যাতে কষ্টটা একটু লাঘব হয়, তাই এই পদ্ধতি। তুহিন ঠিকঠাক বসে একটা দীর্ঘশ্বাস ফেলে, অতঃপর বুশরার মতো করেই উত্তর দেয়, তোকে কিচ্ছু বুঝতে হবে না, ছোট মানুষ, অত বুঝে কি করবি, যা গিয়ে পড়তে বস। বড় ভাইয়া, তুমি আসলে একটা বদের হাড্ডি। কেন যেন তোমাকে সবাই ভালো বলে। তানহাকে কোলে নিয়ে কথাগুলো বলে হনহন করে উপরে চলে গেল বুশরা। দিলে তো মেয়েটাকে রাগিয়ে, সামান্য চোখ রাঙিয়ে বলে তুলি। মুচকি হাসে তুহিন। তার বোনটা বড্ড ছেলে মানুষই, রাগাতে বেশ লাগে তার। তুর্য নিজের রুমে এসে প্রায় 10 মিনিটের মতো হয়েছে। এর মধ্যে তুলি কফি নিয়ে হাজির হয়েছে তার রুমে। অবশ্য তুর্য
ওপরে আসার আগে তার ভাবিকে বলে এসেছিল তাকে কড়া করে 1 কাপ কফি দিতে। তুর্য, তোমার কফিটা রেখে গেলাম। কফিটা টেবিলের উপর রেখে গলার আওয়াজে সামান্য জোর এনে বলে তুলি। এখন তুর্য ওয়াশরুমে আছে, সেখান থেকেই সে বলে, আচ্ছা। ওয়াশরুম থেকে একবারে শাওয়ার নিয়ে একটা টি শার্ট আর ট্রাউজার পরে বেরিয়েছে তুর্য। অন্যদিন হলে সে শুধু কোমরে একটা টাওয়েল জড়িয়ে বের হয়। অবশ্য এটা তার বিয়ের আগের অভ্যাস, তবে বিয়ের পর থেকে বেশ মজা নিয়েই কাজটা করে। কারণ মীরা তাকে এভাবে দেখলে লজ্জায় লাল নীল সবুজ হয়। তা দেখে মীরার অগোচরে মিটিমিটি হাসে সে। কফির মগটা নিয়ে সোফায় গিয়ে বাবু হয়ে বসল তুর্য, যেভাবে মীরা সোফাতে বসে। হঠাৎ তুর্য তার ভ্রুজোড়া কুঁচকে নেয়। অদ্ভুত ব্যাপার হলো, সোফা তুর্যের, অথচ সেখান থেকে মীরা মীরা গন্ধ আসছে। আবেশে চোখ বুজে নেয় তুর্য। অতঃপর বিড়বিড় করে বলে, আসলে অদ্ভুত মেয়েটি, তার সাথে পাগলি বেশি, সঙ্গে ছিচকাঁদুনিও বটে। আমি কি তাকে খুব করে মিস করছি? মোটেই না, একদমই মিস করছি না। যে আমাকে মিস করে না তাকে আমিও মিস করি না। সারাদিনের ব্যস্ততার পর 1 কাপ কফি কিংবা চা ই পারে সমস্ত ক্লান্তি দূর করতে। তুর্যর ক্ষেত্রেও তাই হলো। তার সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল নিমেষে, কিন্তু মস্তিষ্ক তার হিজিবিজি ভাবনায় উকিঝুঁকি দিচ্ছে বারংবার। মন বলছে বন্ধুর বাড়ি থেকে ঘুরে আসা যাক, আর মস্তিষ্ক বলছে বন্ধুর বাড়িই তো শ্বশুর বাড়ি, আর সেখানে আছে সেই বেয়াদব মেয়েটা, যে কিনা স্বামীর অনুমতি না নিয়েই ড্যাং ড্যাং করতে করতে সেখানে গেছে। মনে মনে এইসব ভেবে প্রকাশে ভেংচি কাটে তুর্য। অতঃপর বড় বড় চোখ করে বলে, ইয়া মাবুদ, এইসব আমার সাথে কি হচ্ছে? বুশরার মতো ভেংচি কাটা কবে থেকে শুরু করলাম? কপালে হাত দিয়ে কিছুক্ষণ ওভাবেই বসে থাকে তুর্য। অতঃপর তার হঠাৎ চোখ যায় বেডের ওপরে বালিশের নিচে, যেখানে একটা কাগজ টাইপের কিছু আছে। তা দেখে ভ্রুজোড়া কুঁচকে নেয় সে। অতঃপর আস্তে আস্তে গিয়ে তোলে বালিশটা। এবার সে পুরোটাই দেখতে পায়। একটা কাগজ ভাঁজ করে রাখা আছে সেখানে। কাগজটা হাতে নিল সে। অতঃপর ভাঁজ খুলে চোখ রাখল তাতে। দেখল একটা চিঠি লেখা, তাতে মীরার হ্যান্ডরাইটিং। কুঁচকানো ভ্রুজোড়া আরও কুঁচকিয়ে পড়তে আরম্ভ করল তুর্য। প্রিয়, কেন জানি খুব কান্না পাচ্ছে। শূন্যতা, অপূর্ণতা নাকি নিঃসঙ্গতার জন্য জানি না, শুধু অনুভব করতে পারছি বক্ষপিঞ্জরে একদম গহনে জ্বালা হচ্ছে। ভীষণ কষ্ট সেই জ্বালায়। হয়তো এই জ্বালা নিবারণের ঔষধ আছে, কিন্তু সারানোর চিন্তা কল্পনাতেও করতে পারি না। তা ভাবাও যে অন্যায় আমার মতো বোবা মেয়ের। এটুকু পড়েই থম মেরে যায় তুর্য। তার গলা শুকিয়ে গেছে। নীরস গলায় এক ঢোক গেলে ভাবে, মেয়েটা এত শক্ত শক্ত কথা কোথায় শিখেছে? আর তার লেখার ধরনও বা এমন কেন? তুর্যের অস্থির লাগছে। দম যেন আটকে আসতে চাইছে তার। তবুও নিজেকে সামলে জিভ দিয়ে তার শুষ্ক পুরো ওষ্ঠযুগল ভিজিয়ে নিয়ে আবারও পড়তে শুরু করে। আজ আমাদের বিয়ে 3 মাস পূর্ণ হয়ে গেল। দেখতে দেখতে 3টে মাস কিভাবে যে কেটে গেল বোঝাই গেল না বলুন। আজ হয়তো আপনি অনেক খুশি, খুশি হওয়ারই কথা। আজ থেকে যে আপনার দায়িত্বের পালা শেষ। তুর্য, আমি আপনাকে একটা সত্যি কথা বলতে চাই। আমি আমার হৃদয় হৃৎপিণ্ডের চাইতেও অনেক গভীরে, রক্ত আর শিরা উপশিরার অনেক গহীনে যে অস্পৃশ্য অবিনশ্বর রু আছে, সেই রু বিন্দু থেকে আপনাকে ভালোবাসি। হ্যাঁ তুর্য, প্রতিটা ক্ষণ হৃদয়ের যে পরম সত্যটা অনুভব করি তা হলো আমি তুর্য চৌধুরীকে ভালোবাসি। আচমকা চক্ষুজোড়া বন্ধ করে নেয় তুর্য, আর সেখান থেকে গড়িয়ে পড়ে কয়েক ফোঁটা অশ্রু। অধরে খেলে যায় এক টুকরো হাসির ঝিলিক, যে হাসিতে রয়েছে কেবলই প্রাপ্তি। তুর্য তার ডান হাতটা নিয়ে রাখে বুকের বাঁ পাশটায়। আহ,
এ এক কি চরম অনুভূতি। হৃৎপিণ্ডটা ধক ধক আওয়াজ তুলে কি জোরেই না লাফাচ্ছে। এ সময় সামনে যদি কোনো ব্যক্তি উপস্থিত থাকত, তবে নির্ঘাত সেই ব্যক্তি শুনে নিত তুর্যের হৃৎপিণ্ডের ছন্দময় এই ধকধক ধ্বনি। বুকের ওপর থেকে তুর্য তার হৃৎপিণ্ডটা শক্ত করে ধরে বৃথা চেষ্টা করে। সে চাইছে ক্রমাগত লাফাতে থাকা যন্ত্রটাকে থামাতে, কিন্তু সে ব্যর্থ। তাই আর বৃথা চেষ্টা না করে আবারও চিঠি পড়ায় মন দেয়। তবে ভয় পাবেন না তুর্য, আমি আপনার ঘাড়ে চেপে থাকব না, চলে যাব অনেক দূরে। আমার জন্য আপনার প্রিয় বন্ধুর সাথেও কোনো রকম সমস্যা হবে না। তেমনটাই হবে যেমনটা আপনি চেয়েছেন। ভালো থাকবেন। ইতি আপনার প্রিয় বন্ধুর বোবা বোন। শেষের কটা লাইন পড়ে স্তব্ধ হয়ে যায় তুর্য। ইতিমধ্যে তার হাঁটুসহ সারা শরীরে কম্পন শুরু হয়ে গেছে। এতক্ষণ তুর্য দাঁড়িয়ে দাঁড়িয়ে চিঠিটা পড়ছিল, কিন্তু এখন তার পক্ষে দাঁড়ানো সম্ভব না। তৎক্ষণাৎ ফ্লোরে হাঁটু গেড়ে বসে পড়ে তুর্য। তার চক্ষু জোড়া রক্তবর্ণ ধারণ করেছে নিমেষে, আর সেখান থেকে ক্রমাগত বাড়িধারা বর্ষণ করছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। মেয়েটা চলে যাবে মানে? কোথায় যাবে? অনেক দূরে মানে কি? আর সে ভাবলো কি করে দূরে যেতে চাইলে তুর্য তাকে যেতে দেবে? জোরে জোরে টেনে টেনে কয়েকবার শ্বাস নেয় তুর্য। যথাসম্ভব নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে। অতঃপর একটু ধাতস্থ হয়ে উঠে দাঁড়িয়ে টেবিলের ওপর রাখা গাড়ির চাবিটা নিয়ে পাগলের মতো ছুটে যায়। গন্তব্য তার মিহিরের বাড়ি। থমথমে মুখ নিয়ে ড্রয়িং রুমে বসে আছে মাহির। তার সামনে বসা মিলি। আধ ঘন্টা যাবৎ এইভাবে বসে আছে লোকটা। মিলি অনেক প্রশ্ন করছে, তবে মাহির মুখ দিয়ে একটাও টু শব্দ করেনি। অগত্যা বাধ্য হয়ে সে নিজেও মুখটা বাংলার পাঁচের মতো করে বসে আছে। হঠাৎ কলিং বেলের আওয়াজ শুনে চমকে ওঠে মাহির। তৎক্ষণাৎ একটা শুকনো ঢোক গেলে সে। মিলি কে এসেছে দেখতে গেলে তাকে থামিয়ে দিয়ে মাহির বলে, তুই বস, আমি দেখছি কে এসেছে। মিলি কিছু বলে না, সে শুধু চুপ করে দেখে চলেছে মাহিরকে। দরজা খুলেই মাহিরের মুখটা হাঁ হয়ে যায় দরজার ওপাশে বিধ্বস্ত তুর্যকে দেখে। চোখ মুখ অসম্ভব লাল হয়ে আছে তার, সাথে মাথার চুলগুলো এলোমেলো। এত পরিপাটি সুদর্শন ছেলেটার এরকম অবস্থা দেখে মাথা নিচু করে নেয় মাহির। তার সাহস নেই তুর্যের চোখে চোখ রাখার। তুর্য মাহিরকে কোনো কিছু না বলে সামান্য ধাক্কা দিয়ে দরজার সামনে থেকে ঠেলে সরিয়ে দেয়। অতঃপর হন্তদন্ত হয়ে ড্রয়িং রুমে প্রবেশ করে জোরে জোরে হাঁক ছাড়ে। মীরা, কোথায় তুমি? বেরিয়ে এসো প্লিজ। আমি চলে এসেছি, দেখে যাও। মীরা, তোমার তুর্য চৌধুরী তোমাকে নিতে এসেছে বউ পাখি। এই মেয়ে, নিচে আসবে নাকি আমি ওপরে যাব? দেখো, আমি গেলে কিন্তু তোমার কপালে খারাপই আছে। সো কাম কুইক টু মি। হঠাৎ তুর্য এখানে আসা, আবার এইভাবে মীরার নাম নিয়ে পাগলামি করা ভীষণ ভাবাচ্ছে মিলিকে। সে মাহিরের দিকে তাকিয়ে দেখে লোকটা মাথা নিচু করে আছে, মুখ দিয়ে কোনো রা বেরোচ্ছে না তার। তা দেখে মিলি বেশ বিরক্ত হলো। সেই যে লোকটা অফিস থেকে এসেছে, ফ্রেশ না হয়ে কেমন ঝিম মেরে বসেছিল, আর এখন অপরাধীর ন্যায় মাথা নিচু করে রেখেছে। মিলি বুঝতে পারছে না আসলে কি হচ্ছে। এই দুটি ঘাড়তেড়া লোক কিছু বলবেও না তাকে, কিন্তু ঠিকই তাদের কার্যসিদ্ধি চালিয়ে যাবে। তাই মিলি অধৈর্য হয়ে তুর্যের উদ্দেশ্যে বলে, কি হয়েছে ভাইয়া? আপনাকে এরকম বিধ্বস্ত লাগছে কেন? এখানে বসুন প্লিজ। খানিকটা রিল্যাক্স হয়ে ধীরে ধীরে বলুন কি হয়েছে। মিলি, তুমি আগে মীরাকে ডাকো, তারপর না হয় আমি রিল্যাক্স হচ্ছি। ভাইয়া, মীরা তো এখানে নেই। ও প্লিজ মিলি, আমি এখন মজার মুডে নেই, সো আমার সাথে মজা করতে এসো না। বলেই সে সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেল। আর এদিকে তুর্যের ধমক শুনে স্থির হয়ে যায় মিলি। চক্ষু জোড়া ছলছল হয়ে ওঠে তার। তা দেখে মাহির মিলির দিকে এগিয়ে যায়। অতঃপর তাকে একপাশ থেকে জড়িয়ে নিয়ে বলে, কিছু মনে করিস না জান, তুর্য এখন নিজের মধ্যে নেই। ও
আর কিছু বলতে পারে না মাহির। তার কথার মাঝেই উপর থেকে জোরে জোরে দরজা ধাক্কানোর আওয়াজ ভেসে আসে, সেই সাথে তুর্যর গলার তীব্র চিৎকার। মাহির মিলিকে ছেড়ে এক দৌড়ে ওপরে যায়। অতঃপর তুর্যের পাশে গিয়ে ক্রমাগত দরজা ধাক্কাতে থাকা তুর্যের হাত দুটো ধরে ফেলে। তুর্য নিজের রক্তচক্ষু নিয়ে মাহিরের দিকে তাকালেই সে দরজার লকের দিকে ইশারা করে। তা দেখে তুর্যের চোখ বুজে নেয়। বড় বড় দুটো শ্বাস নিয়ে মাহিরকে বলে, মাহির, আমার মীরা কোথায়? কোথায় লুকিয়ে রেখেছিস তাকে? কি হলো, কিছু বলছিস না কেন? কিছু জিজ্ঞেস করছি তো আমি তোকে। তুর্যের কথা মাহিরের কর্ণপাত হচ্ছে না। সে শুধু তুর্যকে দেখতে ব্যস্ত। এবার তুর্যের ধৈর্যের বাঁধ ভাঙল। তৎক্ষণাৎ সে মাহিরের শার্টের কলার ধরে হিসহিসিয়ে বলল, হোয়াট ইজ ইউর প্রবলেম মিয়ার? অ্যাম আই সেইং সামথিং? ওয়াই আর ইউ নট আনসারিং? ড্যাম ইট! মাহিরের নিশ্চুপতা দেখে ছেড়ে দেয় তুর্য। অতঃপর গায়ে সর্বশক্তি দিয়ে দেওয়ালে এক ঘুষি মারে, আর সঙ্গে সঙ্গে জায়গাটা থেতলে যায়। তুর্যের হাতের অবস্থা থেকে চমকে ওঠে মাহির। আর ইউ ক্রেজি তুর্য? মাথা গেছে তোর? দেখি! বলেই মাহির তুর্যের হাত টেনে ধরতে গেলে কৌশলে তা ছাড়িয়ে নেয় তুর্য। অতঃপর বলে, আমার মীরা কোথায় আছে মাহির? আমি জানতে চাই। তুর্যের কথাগুলো কেমন জড়িয়ে আসছে। মাহির আর না পেরে পকেট থেকে ফোন বার করে। অতঃপর বিকেলে একটা আননোন নাম্বার থেকে তার ফোনে যে টেক্সটটা ঢুকেছিল সেটা ওপেন করে তুর্যের সামনে ধরে। তুর্য অনিচ্ছা সত্ত্বেও সেদিকে তাকায় আর দেখতে পায় আননোন নাম্বার থেকে একটা টেক্সট, আর তাতে লেখা, ভাইয়া, আই এম সরি, আমি উপলব্ধি করে ফেলেছি তুর্য চৌধুরীকে ভালোবাসি না। এতদিন ওনার জন্য যা অনুভব করতাম তা আবেগ ছাড়া কিছুই না, যা সময়ের সাথে সাথে ফিকে হয়ে গেছে। তাই অনেক আগেই সিদ্ধান্ত নিয়েছি এখানে থাকা আমার পক্ষে সম্ভব না। তাই চলে যাচ্ছি মামার কাছে। ভেবো না আমি একা যাচ্ছি, আমার সঙ্গে আমার শুভাকাঙ্ক্ষী আছে। আর যাই হোক, সে আমার কোনো ক্ষতি করবে না, তাই নিশ্চিন্তে থাকো। আর একটা লাস্ট রিকোয়েস্ট, আমি কোথায় আছি সেটা যেন তোমার প্রিয় বন্ধু না জানে। ভালো থেকো, আর মিলিবুবুর যত্ন নিও। তুর্যের মাথা ঘুরছে ভনভন করে। একই নারী তার কয়টা রূপ দেখাবে? তার কাছে অন্তরের গৃহণে লুকায়িত যে ভালোবাসা প্রকাশ করেছে সেগুলো, তার মানে সেগুলো কি সবই মিথ্যা? পরক্ষণে আবার মীরার লেখা শেষ লাইনটা মনে পড়ে, তেমনটাই হবে যেমনটা আপনি চান। হ্যাঁ, তাই তো, সে তো এমনটাই চেয়েছিল। নিজের প্রতি ভীষণ রাগ লাগে তুর্যের। তার সারা শরীরের সমস্ত শিরা উপশিরাগুলো ফুলে ফেঁপে উঠছে ইতিমধ্যেই। সে আর সময় ব্যয় না করে তৎক্ষণাৎ মাহিরের হাত থেকে ফোনটা এক ঝটকায় কেড়ে নিয়ে গায়ে সর্বশক্তি দিয়ে আছড়ে মারে। সঙ্গে সঙ্গে চিৎকার করে বলে, মিথ্যা, সব মিথ্যা, এগুলো একটাও সত্যি নয়। মিলি ড্রয়িং রুমের এক কোণে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। তার চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে। একটু আগেই তাদের ড্রয়িং রুম দিয়ে যেন টর্নেডো গেল, তা স্মৃতির পাতায় চিরন্তন জমিয়ে রাখার জন্য যথেষ্ট। প্রত্যেকটা জিনিস তুর্য ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে। মাহিরের প্রিয় অ্যাকোরিয়ামটাও বাদ যায়নি। অ্যাকোরিয়ামের কথা মনে আসতেই মেয়েটা হন্তদন্ত হয়ে রান্নাঘর থেকে একটা বড় পাতিলা এনে মাছগুলোকে তুলে রেখে দেয়। না বাঁচুক, অন্তত নিজের মনটা শান্তি পাক। হসপিটালের করিডোরে পাতানো চেয়ারে বিষণ্ণ মুখ নিয়ে বসে আছেন জাহিদ চৌধুরী। তিনি স্বচক্ষে দেখেছেন ছেলের পাগলামি। মাহির একলা তুর্যকে সামলাতে না পেরে জাহিদ চৌধুরীকে কল করতে বাধ্য হয়। জাহিদ চৌধুরী খান ম্যানশনে এসে তুর্যের করা পাগলামির কারণ জানতে চাইলে মাহির বুদ্ধি করে বনের চলে যাওয়ার ব্যাপারটা চেপে গিয়ে তুর্যকে হসপিটালে নেওয়ার কথা বলে। অতঃপর তিনি ও মাহির দুজনে মিলে তুর্যকে জোর করে হসপিটালে আনে। হসপিটালের বেডে স্থির হয়ে বসে আছে তুর্য, দৃষ্টি তার ফ্লোরে নিবদ্ধ। তার পাশে ডান হাত ধরে বসে আছে মাহির, আর নার্স মেয়েটা তুর্যের পায়ের কাছে
একটা ছোট টুলে বসে তার পায়ের ক্ষতস্থানটা ড্রেসিং করে দিচ্ছে, যেখানে অ্যাকোয়ারিয়ামের কাঁচ ঢুকে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। মাহির আর চোখে তুর্যকে পরখ করছে একটু পর পর। তার কানে বেজে উঠছে তুর্যের চিৎকার করে বলা তখনকার কথাগুলো। মাহির, ছাড়বো না তোর বোনকে, ছাড়বো না তাকে আমি। তোর বোন বলে কোনো ছাড় পাবে না সে। ছাড়িস না, একদম ছাড়িস না। আমিও চাই তুই তাকে নিজের সঙ্গে শক্ত করে বেঁধে রাখ, বিড়বিড় করে বলে মাহির। ড্যাড আর প্রিয় বন্ধুর কাঁধে ভর দিয়ে তুর্য তাদের ড্রয়িং রুমে উপস্থিত হলো। দরজা আগে থেকেই খোলা ছিল। জাহিদ চৌধুরী মেয়েকে ফোন করে আগেই বলে রেখেছিলেন দরজা না আটকিয়ে শুধু হালকা করে চাপিয়ে রাখতে। বুশরা ড্রয়িং রুমের লম্বা সোফাতে আধশোয়া হয়ে বই পড়ছে। মূলত কৌতূহলবশত সে এখানে আছে, নতুবা এখন সে নিজের রুমে থাকতো। হঠাৎ তার চোখ যায় সামনে, দেখে তার ছোট ভাইয়া মাহির ভাইয়া ও তার ড্যাডের কাঁধে ভর দিয়ে এদিকে এগিয়ে আসছে, আর তার হাতে পায়ে ব্যান্ডেজ করা। বুশরা তার ছোট ভাইয়াকে এই অবস্থায় দেখে মম বলে একটা চিৎকার দিয়ে হাউমাউ করে কেঁদে ওঠে। কিছুদিন আগে বড় ভাইয়ার অ্যাক্সিডেন্ট, আবার এখন ছোট ভাইয়ার এই অবস্থা দেখে ভয় পেয়ে যায় মেয়েটা। মেয়েটাকে এভাবে কান্না করতে দেখে জাহিদ চৌধুরী তুর্যকে সোফাতে বসিয়ে মেয়ের কাছে যান, অতঃপর মেয়েকে বুকে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে দেন। কিছু হয়নি মামুনি, ওর মাহিরের অ্যাকোয়ারিয়ামে ধাক্কা লেগে সামান্য লেগেছে হাতে পায়ে, ডাক্তার দেখিয়ে এনেছি, সেরে যাবে। দেখি তুমি কান্না করো না। বুশরার চোখের পানি মুছে দিয়ে বলেন তিনি। বুশরার আচানক চিৎকার শুনে হন্তদন্ত হয়ে ড্রয়িং রুমে উপস্থিত হয় সকলে। তুহিনও দেরি করেনি। বোনের চিৎকার করে বলা মম কথাটা শুনে তার অন্তরাত্মা কেঁপে উঠেছিল। ছেলেটা ভেবেই নিয়েছে তার মমের কিছু হয়েছে, তাই ওভাবেই ব্যথা পা নিয়ে ছুটে এসেছে। তবে এসেই তুর্যের এহেন অবস্থা দেখে স্তব্ধ হয়ে যায়। সকালের আতঙ্কিত মুখগুলো দেখে নিয়ে জাহিদ চৌধুরী আবারও বললেন, তেমন কিছুই হয়নি। মাহিরের অ্যাকোয়ারিয়ামে ধাক্কা লেগেছে সামান্য। সবাইকে বোঝাতে পারলেও শান্তি চৌধুরী মায়ের মনকে তিনি বোঝাতে অক্ষম। উনি ওনার মতো কেঁদে কেটে একাকার। এতে জাহিদ চৌধুরী বিরক্ত হন। এমনিতেই তিনি ছোট ছেলের প্রতি অনেক বিরক্ত। তাই তিনি শান্তি চৌধুরীর উদ্দেশ্যে বললেন, প্লিজ তুমি থামবে এবার? বললাম তো ঠিক আছে, ও দেখো তোমার সামনেই বসা। কিছুক্ষণ নীরবতা কাটিয়ে তিনি এবার মাহিরকে জিজ্ঞেস করেন, মাহির, মীরামা কোথায়? ছোট বৌমাকে তো দেখলাম না কোথাও। মাহির কিছু বলতে যাবে তার আগেই তুর্য হড়বড়িয়ে বলা শুরু করে, মীরা নেই, মানে চলে গেছে। চলে গেছে মানে? সবাই অবাক, সাথে চেঁচিয়ে বলে, চলে গেছে মানে? বেশ কিছুদিন ধরে মীরা আর আমার মধ্যে সমস্যা চলছিল। গতকাল রাতে তো আমি অকারণেই তার গায়ে হাত তুলে ফেলি, যার কারণে সে মামাবাড়ি চলে গেছে। মামাবাড়ি মানে ইউএসএ? চোখ বড় বড় করে বলে বুশরা। আস্তে করে উত্তর দেয় তুর্য। কার সঙ্গে? এক রাশ বিস্ময় নিয়ে প্রশ্ন করে তুহিন। শুভ। তুর্যর বলা কথাটা কর্ণপাত হতেই উপস্থিত সকলে ভড়কে যায়। আর এইদিকে মাহির চোখ বড় বড় করে তুর্যের দিকে তাকিয়ে ভাবে, কত বড় বেয়াদব হলে মানুষ এভাবে মিথ্যা কথা বলতে পারে। নিজেকে তো দোষী করছে, সঙ্গে তার ভাগিদার করছে শুভকে। আল্লাহ কি সাংঘাতিক এই ছেলে। কিছুক্ষণ আগেই মাহির চৌধুরী ভিলা থেকে বাড়ি ফিরে এসেছে, আর এসেই দেখে মিলি দুটো মেয়েকে সঙ্গে নিয়ে বিধ্বস্ত ড্রয়িং রুমটা আগের মতো না করতে পারলেও ভাঙা জিনিসপত্রগুলো সরিয়ে বেশ পরিপাটি করে ফেলেছে, এবং এখনও করছে। মাহির সোফাতে বসে মাথাটা তাতে হেলিয়ে দিয়ে মিলিকে বলল, এক কাপ ব্ল্যাক কফি করে দে তো জান, একটু রিল্যাক্স হয়। মাহিরের এহেন লাগামহীন কথাবার্তা মিলিকে লজ্জায় ফেলে দেয়। তার লজ্জাহীন প্রণয় পুরুষকে সে বলেও থামাতে পারে না। কি দরকার ছিল মেয়েদের সামনে এভাবে ডাকার?
মেয়ের দুটো মনে হচ্ছে কিছুই শোনেনি, তবে ঠিকই তারা মিটিমিটি হাসছে। আর তাদের ওই মিটিমিটি হাসি দেখে আরও অস্বস্তিতে পড়ে যায় মিলি। সে তাড়াতাড়ি রান্নাঘরের দিকে পা বাড়ায়, নতুবা এদের সামনে এই বেহায়া লোক আবারও কোনো লাগামহীন কিছু বলে বসবে কি না। মাহির সোফাতে বসে চোখ বুজে আর তুর্যের কথোপকথন মনে করে। ফ্ল্যাশব্যাক। কড়া ইঞ্জেকশনের কারণে তুর্যের চোখে ঘুম নেমে এসেছে। সে বিছানায় শুয়ে ছোট ছোট চোখ করে তার সামনে ফ্লোরে দাঁড়িয়ে থাকা মাহিরকে দেখে চোখ মুখ শক্ত করে বলে, এভাবে তাকানোর মানে কি? আর তুই বাড়ি কেন যাচ্ছিস না? কত রাত হলো সে ধারণা আছে? মিলি বাড়িতে একা আছে না? যা, বাড়ি যা। তার আগে বল, এতগুলো মিথ্যা বললি ঠিক আছে, তবে এর মধ্যে শুভকে কেন টানলি? আমি কাউকে টানিনি, যেটা সত্যি সেটাই বলেছি। মানে? মানে তোর বোনের শুভাকাঙ্ক্ষীটা আর কেউ নয়, বরং ওটা আমাদের শুভ। সর্বজান্তা। মাহিরের খোঁচায় কিছু বলে না তুর্য, তবে বেশ কিছুক্ষণ চুপ করেও থাকে না। কয়েকদিন আগে মীরার ফোনে শুভর নাম্বার থেকে একটা টেক্সট ঢুকতে দেখেছিলাম, আর তাতে লেখা ছিল, ভেবে বলছো তো হোয়াইট রোজ? আমার মনে হয় তুর্যকে বুঝতে তোমার ভুল হচ্ছে, আর একবার ভেবে দেখো। ভেবেছিলাম এই বিষয় নিয়ে কথা বলবো মীরার সাথে, কিন্তু পরে ব্যস্ততার কারণে মনে ছিল না। ফ্ল্যাশব্যাক এন্ড। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে শান্তি চৌধুরী। এর মধ্যে রাত্রিতে সবাই ঘুমে বিভোর থাকলেও তিনি কিছুতেই দু চোখের পাতা এক করতে পারছেন না। ওনার দু চোখ বেয়ে পড়ছে নোনা জলের ধারা। এটাই তো চেয়েছিলেন তিনি, তবে আজ কেন অপরাধ বোধ ওনাকে কুরে কুরে খাচ্ছে জানা নেই ওনার। তবে মেয়েটার পান পাতার ন্যায় সরল মুখখানি চোখের পাতায় ভেসে উঠছে বারংবার। একটুখানি মাতৃস্নেহের জন্য মেয়েটা ওনার পেছন পেছন ঘুরত, কিন্তু তিনি কি করতেন? মেয়েটাকে অপমান করে তাড়াতেন নিজের কাছ থেকে। শান্তি চৌধুরী ভেবেই নিয়েছেন ওনার জন্যই মেয়েটা চলে গেছে। অত অত লাঞ্ছনা ওই ছোট্ট হৃদয় হয়তো সহ্য করতে পারেনি মেয়েটা। আর এদিকে ঘুমের মধ্যে কেঁপে কেঁপে উঠছে তুর্য। তার দু চোখের কোণ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে অনবরত। বুক ভারী হয়ে আসছে তার, শ্বাস নিতেও ভীষণ কষ্ট হচ্ছে। হঠাৎ বাচ্চাদের মতো ফুঁপিয়ে উঠল তুর্য। কিছু একটা বিড়বিড় করে বলছে ছেলেটা, তবে ফোপানোর কারণে তা বোঝা গেল না। সময় যায় জলের মতো। এই তো কদিন আগেই আসলো মেয়েটা, আবার দেখতে দেখতে ২৭টা দিনও পেরিয়ে গেল। মীরা এখন তার মামার কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের রাজধানী ও সর্বাধিক জনবহুল শহর ডেনভারে আছে। এই শহরটি রকি পর্বতমালার ফ্রন্ট রেঞ্জের ঠিক পূর্ব দিকে উচ্চ সমতল ভূমি, পশ্চিম প্রান্তে দক্ষিণ প্লেট নদীর উপত্যকায় অবস্থিত। এই চমৎকার শহরটিতে সে মন বসাতে পারছে না। তার অতি প্রিয় মানুষগুলোর জন্য বুকটা পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। গভীর রাতে বারান্দায় দাঁড়িয়ে এক মনে ডেনভার শহরের রাস্তার দিকে তাকিয়ে আছে মীরা। এটা এখন তার প্রতিদিনের রুটিন হয়ে গেছে এই ২৭ দিনের মধ্যে। চেহারায় ভাঙন ধরে গেছে মেয়েটার, চোখের নিচে কালি পড়ে গেছে রাতে ঠিকঠাক ঘুম না হওয়ার কারণে। প্রথম দিন আহাদ সাহেব মীরাকে নিজের বাড়িতে দেখে ভূতের দেখার মতো চমকে গেলেও পরক্ষণেই খুশি হয়েছিলেন। অতঃপর এদিক সেদিক তাকিয়ে তুর্যকে খোঁজেন, কিন্তু তাকে কোথাও দেখতে পাননি তিনি। তবে মীরা থেকে বেশ দূরত্ব বজায় রেখে দাঁড়ানো শুভকে দেখে উনার ভ্রুজোড়া কুঁচকে নিয়ে মীরাকে জিজ্ঞেস করেন সে তুর্যের সাথে এসেছে কিনা। তবে মীরা আহাদ সাহেবের মুখের দিকে তাকিয়ে মাথা নিচু করে দুপাশে মাথা নাড়িয়ে না জানিয়েছিল। তাতে তিনি চোখ বড় বড় করে পুনরায় জিজ্ঞেস করেছিলেন, তবে সে শুভর সাথে এসেছে কিনা। মীরা শুকনো ঢোক গিলে ওপর নিচে মাথা নাড়ে, যার ফলস্বরূপ আহাদ সাহেব রেগে যান। শান্ত মানুষ রেগে গেলে মুশকিল। মীরা আগে থেকেই জানতো এত দূর সে একা শুভর সাথে এসেছে জানলে ভীষণ রাগ করবেন তার মামা, আর তাই হলো।
সেদিন উনি রেগেমেগে আদরের ভাগ্নিকে অনেক কিছু বলেছিলেন। তা দেখে শুনে শুভ থাকতে না পেরে আহাদ সাহেবকে জোর করে বাইরে টেনে নিয়ে কী বুঝিয়েছিল আজও জানে না মীরা। তবে তার মামা একেবারে শান্ত হয়ে গেছিলেন। অতঃপর মেয়েটার কাছে এসে অনেক আদরের সাথে চোখের পানি ছেড়ে দিয়েছিলেন। মীরার ক্লান্ত দুটো নয়ন জুড়ে রাজ্যের ঘুম এসে ভর করেছে এখন। তাই রুমে চলে আসলো সে। অতঃপর দেওয়ালে টাঙানো ঘড়িটার দিকে চোখ বুলালো, দেখে 2:55 বাজে। ভোর হতে দেরি নেই। তাই সময় ব্যয় না করে ক্লান্ত জীর্ণ শরীরটা বিছানায় এলিয়ে দিল মেয়েটা। খুব বেশি সময় লাগলো না তার ঘুম গভীর হতে। গভীর ঘুমে থাকা সত্ত্বেও মীরা অনুভব করতে পারছে কারোর পুরুষালী পুরু ওষ্ঠের ছোঁয়া, যা তার ঘাড় কাঁধ বেয়ে গালের কাছে উঠে পড়েছে। সর্বাঙ্গ কেঁপে ওঠে তার। ইতিমধ্যেই তার পাতলা অধর যুগলও আঁকড়ে ধরেছে সেই শক্ত অধর দ্বারা। হাঁপিয়ে ওঠে মেয়েটা। তবে সে ঘুম ভেঙে আঁখিজোড়া মেলতে পারে না। সকালে চোখ থেকে ঘুম ছাড়তে ছাড়তে 10টা বাজলো মীরার। সে উঠে দুহাঁটু বাজ করে বুকে জড়িয়ে বসলো বিছানার মধ্যেখানে। হঠাৎ তার কিছু একটা মনে পড়তেই হন্তদন্ত হয়ে ছুটল ড্রেসিং টেবিলের সামনে। নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো সামনে থাকা মস্ত দর্পণে। না, কোনো কিছু অস্বাভাবিক লাগছে না। একটা শুকনো ঢোক গেলে সে। অতঃপর ভাবে, তার মানে ওসব কী ছিল? সবই তার মনের ভ্রম। আপনা আপনি চক্ষুজোড়া বড় বড় হয়ে যায় তার। আবারও একটা ঢোক গিলে মনে মনে ভাবে, এও সম্ভব? আস্তে ধীরে সিঁড়ি দিয়ে নামছে মীরা। তৎক্ষণাৎ কোত্থেকে ঝড়ের বেগে কেউ একজন এসে তাকে জড়িয়ে নেয় নিজের সাথে। আচমকা এমন হওয়াতে ভড়কে যায় মীরা। তাল সামলাতে না পেরে পড়ে যেতে নিচ্ছিল সে। তবে সিঁড়ির রেলিং ধরে কোনো রকমে নিজের ভারসাম্য রক্ষা করে ফেলে। সেই ভোর থেকে অপেক্ষা করছি তোর ঘুম ভাঙার। কিন্তু মহারানী সারা রাত ধরে কোন কার্য সিদ্ধি উদ্ধার করছিল যে উঠতে এত দেরি? মীরাকে ছেড়ে দিয়ে বুকে 2 হাত গুজে ভ্রু জোড়া নাচিয়ে বলে মিলি। আচানক মিলিকে এভাবে দেখে অবাকের সর্বোচ্চ শৃঙ্গে পৌঁছে যায় মীরা। একদম স্থির হয়ে গেছে মেয়েটা। আসলে ও বোঝার চেষ্টা করছে যা দেখছে তা সত্যি কি না। ভোর রাতের মতো মনের ভ্রম? কিন্তু না, এটা ভ্রম নয়। সত্যি সত্যি তার মিলিবাবু তার সামনে দাঁড়িয়ে আছে। এটা বোঝার সঙ্গে সঙ্গে মিলির ওপর ঝাঁপিয়ে পড়ে হুহু করে কেঁদে ওঠে। এই পাগলি, কাঁদছিস কেন? কান্না থামা, নয়তো চলে যাব আজকে। মিলির শান্ত ধমক শুনে থম মেরে যায় মীরা। তবে তার ফুপানো বন্ধ হয় না। চল, কিছু খেয়ে নিবি। চেহারার কি হাল করেছিস? ড্যাডি কি তোকে খেতে দেয় না? মিলির কথায় কান্নারত অবস্থাতেই ফিক করে হেসে ফেলে মীরা। অতঃপর হাত দিয়ে কিছু একটা ইশারা করলে মিলি উত্তর দেয়। সাহেবেরা এখন ঘুমে বিভোর। অস্থিরতায় সারা রাত চোখের পাতা এক করতে পারেনি সে। মিলির মুখে সাহেবেরা কথাটা শুনে ভ্রু জোড়া কুঁচকে নেয় মীরা। তবে কিছু ভাবার আগেই তাকে মিলি টেনে নিয়ে চলে যায় সেখান থেকে। ডাইনিং টেবিলে বসে একা একা খাচ্ছে মীরা। মিলি তো ব্যস্ত টেবিল সাজাতে। আজ নানা পদের রান্না হয়েছে। মামার একটা মাত্র জামাই বলে কথা। খাতির যত্নের ত্রুটি কি করে রাখে, এই সব ভেবে চলেছে মীরা। তার ভাবনার মাঝে আবারও তার প্লেটে খাবার তুলে দেয় মিলি। সঙ্গে একগাদা ধমক দিতেও ভোলে না। এভাবে তাকিয়ে লাভ নেই, সবটা খেতে হবে। আয়নার সামনে গিয়ে একবার নিজের চেহারাটা দেখেছিস? কি হাল করেছিস নিজের? আমি তো নিজেই খাওয়াতাম। তবে নতুন জামাই প্রথম এ বাড়িতে এসেছে, তার তো খাতির যত্নে ত্রুটি রাখলে চলবে না ডিয়ার। মিলির কথার পিঠে মীরা মুখ বাঁকিয়ে কিছু ইশারা করতে যাচ্ছিল। তবে সিঁড়ি দিয়ে কারোর পদচারণের আওয়াজ পেয়ে মাথা নিচু করে নেয়। সে পারবে না ভাইয়ার চোখে চোখ রাখতে। আর ভাইয়া নিশ্চয়ই ভীষণ রেগে আছে তার ওপর। হ্যাঁ, রেগে তো আছেই।
নতুবা একবার হলেও তাকে একটা কল দিয়ে খোঁজ নিত। ভাইয়ার জন্য পাহাড় সমান অভিমান জমে গেছে মীরার ছোট্ট হৃদয়ে, যা সহজে গলবে না। কিন্তু মেয়েটা কি জানে তার ভাই প্রিয় বন্ধুর কেবল শর্ত পূরণ করেছে মাত্র, এর বাইরে কিছুই না। সেই পদচরণ ক্রমেই ডাইনিং টেবিলের নিকটে এগিয়ে আসছে। মীরা জানে তার ভাই আসছে, তবে তার সঙ্গে আর একজনের পদচরণও সে অনুভব করতে পারছে। একজন তার ভাই, তাহলে আরেকজন কে? মামা? কিন্তু উনি তো বাড়িতে নেই। তিনি তো গেছেন একটা দরকারি কাজে। সেই সকালে যাওয়ার আগে তিনি মীরাকে টেক্সট করে জানিয়ে গেছেন। তা না হলে আবার ওনার ছোট মামুনিটা রাগ করে বসবে নাকি? যে যার মতো খাচ্ছে উপস্থিত সবাই, আর মিলি এটা সেটা তাদের পেটে তুলে দিচ্ছে। মাহির গম্ভীর সুরে একবার তাকেও বসে খেয়ে নিতে বলে, কিন্তু মেয়েটা কৌশলে নাকচ করে দেয়। মীরা খাবার খাচ্ছে কম, সেগুলো নিয়ে নাড়াচাড়া করছে বেশি। তা আর চোখে পরখ করছে মাহির, তবে কিছু বলতে পারছে না বন্ধুর শর্তের জন্য। পৃথিবীটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইট আর কেবিলের হাতে ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সতে বন্দি। হা হা হা। আজ এতদিন পরে আবারও সেই অতি পরিচিত ফোনের রিংটোন শুনে চমকে ওঠে মীরা। তার অন্তরাত্মা কেঁপে ওঠে থরথর করে, যা বাইরে সবার কাছে অপ্রকাশিত। আস্তে করে সামান্য চোখ তুলে সামনে তাকালে সত্যি সত্যি দেখতে পায় তুর্য চৌধুরীকে। কেমন লাল লাল চোখ নিয়ে তার দিকেই দৃষ্টি দাগ করে ফোনটা কানের কাছে ধরে। গলায় বেশ গাম্ভীর্য বজায় রেখে বলে, হ্যাঁ মম, সময় মতোই পৌঁছেছিলাম। তুমি অত ভেবো না। আর কোনো ভুল নয়। যে কাজের জন্য এসেছি সেটা তো 100%ই করে ছাড়ব। চলো, ঠিক আছে, তোমাকে আবার পরে কল ব্যাক করছি। কেটে গেল ফোন কল, বন্ধ হয়ে গেল কথা। তবে মীরার বুকে যে তুফান উঠেছে সেটার কি হবে? মীরা চায় লোকটা ভালো থাকুক, তাই বলে নিজেকে এত কষ্ট দিয়ে নয়। মেয়েটা ভাবছে, হায়, সে এ কোন হৃদয়হীন মানবকে ভালোবেসেছে। মানুষ কতটা জঘন্য হলে সব কিছু জানা সত্ত্বেও এভাবে ডিভোর্স দিতে ভারতবর্ষ ছেড়ে সুদূর ডেনভার শহরে ছুটে এসেছে। লোকটা কি সত্যিই বোঝেনি সে চায় না তাকে ডিভোর্স দিতে? তাই তো তার এভাবে চলে আসা। তবে সে তো তাকে জানিয়ে দিয়েছে সে আর তার লাইফে ফিরবে না, কোনো দিনও ফিরবে না। তবে এসব কেন? কেন কেন কেন? রাগে দুঃখে অভিমানে আর বসে থাকতে পারে না মীরা। ওভাবেই এঁটো হাতে দৌড় দেয় ওপরে। দুঃখ পৃথিবীতে এমন কোনো মানুষের নেই যে এই শব্দটির সাথে পরিচিত নয়। দুঃখ তো সকলের জীবনে আসে, আবার চলেও যায় একটা নির্দিষ্ট সময়ে। তবে যখন যায় তখন দিয়ে যায় আনন্দ, সুখ আর একরাশ ভালো লাগা। কিন্তু মীরার বেলায় ভিন্ন। তার দুঃখ চলে যায় ঠিকই, তবে তাকে দিয়ে যায় কষ্ট আর নির্জন একাকী রাতের ফেলার জন্য একগাদা দীর্ঘশ্বাস। এটাই মনে করে মীরা অবুঝ অভিমান মন। ফ্লোরে বসে দুই হাঁটু বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েছে মীরা। সে মনে মনে তার মহান আল্লাহ তাআলার কাছে ধৈর্য ধরার তৌফিক চাইছে। এমত অবস্থায় রুমের বাইরে কারোর উপস্থিতি টের পেয়ে বাঁ হাত দিয়ে চোখ মুখ মুছে উঠে দাঁড়ায় সে। তখনও তার ডান হাত এঁটো অবস্থায় রয়েছে। মীরা তার কষ্টগুলো কাউকে দেখাতে চায় না, তাই তখন নিজ থেকে ওভাবে চলে আসলেও এখন নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করে। কিন্তু না, তুর্য তাকে বোধহয় স্বাভাবিক হতে দেবে না। তাই তো দরজার সামনে তার 5 ফুট 10 ইঞ্চি জিম করা শক্তপোক্ত শরীর নিয়ে দাঁড়িয়ে আছে। তাকে দেখে মীরার মধ্যে কোনো ভাবান্তর লক্ষ্য করা গেল না। সে তার মতোই ঠাঁই দাঁড়িয়ে আছে, তার দৃষ্টি নিবদ্ধ দরজার সোজাসুজি দাঁড়ানো তুর্যের দৃষ্টিতে।
মেয়েটা ভেবেই নিয়েছে তুর্য তাকে এখন কি বলতে এসেছে, কিন্তু তার ভাবনাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে দিয়ে ডক্টর তুর্য চৌধুরী বড় বড় পা ফেলে এসেছে। আচমকা তাকে শক্ত করে জড়িয়ে ধরে, যার ফলস্বরূপ কিঞ্চিত ব্যথা পায় মেয়েটা। সেই কিঞ্চিত ব্যথাটা ধীরে ধীরে আরও জোরালো হয়। তার সাথে বাঁচতে থাকে কাতর কণ্ঠে বলা তুর্যের কথা। I am selfish. Yes, Mira, I am selfish. So I need her this to stay well. তুর্যের বলা এই কয়েকটা মাত্র শব্দ শুনে মীরার সারা শরীর জমে যায়। কিছুক্ষণের জন্য থেমে যায় তার সারা দুনিয়া, স্তব্ধ হয়ে যায় সে। তবে তার সারা শরীর জমে গেলেও বুকের বাঁ পাশটা ভেতরে থাকা হৃদযন্ত্রটা অস্বাভাবিকভাবে লাফাতে থাকে, যেটা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারে মীরা। কিছুক্ষণ এভাবে থাকার পর সে ছেড়ে দেয় মীরাকে। এতে যেন মেয়েটার ভেতর ভেতর হাঁপ ছেড়ে বাঁচে। তুর্য কয়েক সেকেন্ড মীরার চোখের দিকে তাকিয়ে মেয়েটার গালের দুপাশে নিজের হাত রাখে, অতঃপর সামান্য ঝুঁকে মীরার কপালে কপাল ঠেকায়। মেয়েটার মুখটা তার দিকে অল্প উঁচু করে, যার ফলস্বরূপ মীরার অধর গিয়ে ঠেকে তুর্যের শুষ্ক অধরে। ভেতর থেকে কাঁপুনি উঠতে চায় মীরার, তবে সে দাঁতে দাঁত চেপে নিজেকে শক্ত রাখার আপ্রাণ চেষ্টা করে। তুর্য ওইভাবে মীরার অধরে নিজের অধর ছোঁয়ায় অবস্থাতে বলা শুরু করে, আমার এই তুমিটার প্রয়োজন বউ পাখি। ভোরের সূর্যোদয় নির্জন রাতে নিঃসঙ্গ হিসেবে এই তুমিটার প্রয়োজন। দুঃখের সময় সুখী হতে এই তুমিটার প্রয়োজন। আমার এই দগ্ধ হৃদয়টাকে পুরোপুরি সারাতে এই তুমিটার প্রয়োজন। একাকী বিকেলে আমার পাশে এই তুমিটার প্রয়োজন। আমার ইহকাল পরকাল সব কালেই এই তুমিটার প্রয়োজন। ইয়েস, উই নিড দিস। থামে তুর্য, অতঃপর লম্বা শ্বাস টানে। মীরা তখনও স্তব্ধ। সে বিশ্বাস করতে পারছে না নিজের কানকে, তবুও শুনে চলেছে লোকটার কথা। মীরা, আমি হেরে গেছি, নিজের জেদের ওপর আমি হেরে গেছি। এইবার হেরে গিয়ে উপলব্ধি করতে পেরেছি হারের মধ্যে রয়েছে জিতে যাওয়ার সুখ। প্রথম বারের মতো আমি হুট করে ভালোবাসায় পড়তে চাইনি, ঠকে যাওয়ার ভয়ে। তবে বিশ্বাস করো, নিজের সবটুকু দিয়ে ভালোবাসতে চাই তোমায়। ভালোবাসার পরিমাপে তোমার ওজন বেশি হলেও নিজেকে তোমার সমকক্ষ করতে চাই। জানি আমার প্রতি তোমার রয়েছে অসীম অভিযোগ, সেই অভিযোগের নিচে নিজের ভালোবাসাকে পিষে ফেলতে চাই না। আমার প্রতি তোমার সমস্ত রাগ অভিযোগকে ক্ষমা করো। একটু থেমে একটা শুকনো ঢোক গেলে তুর্য, অতঃপর মীরাকে জিজ্ঞেস করে, করবে তো এই অধমকে ক্ষমা? নিজেকে আর আমার কাছ থেকে দূরে রাখার চেষ্টা করবে না তো? কি হলো বলো, আর আমার থেকে দূরে যাবে না তো? তোমাকে ছাড়া আমার নিঃশ্বাস নিতেও কষ্ট হয়, বুক ভারী হয়ে আসে, এই যে এখানটা যন্ত্রণা হয়। শেষের কথাটা বুকের বাঁ পাশটায় তর্জনী আঙুল তাক করে বলে তুর্য। নিজের আবেগকে আর ধরে রাখতে পারে না মীরা। আচমকা হুহু করেই কেঁদে উঠল। কি করে পারবে সে তার কাঙ্ক্ষিত পুরুষটির থেকে দূরে থাকতে, যেখানে লোকটা এত গভীরভাবে ভালোবাসার স্বীকারোক্তি করছে? এই লোকটাকে দেখেই তো তার মধ্যে প্রথম প্রণয় ঘটেছিল। কেঁপে উঠেছিল তার ছোট্ট হৃদয়খানি, যা আর কোনো পুরুষের জন্য অনুভব করে না। আচমকা মীরাকে এভাবে কান্না করতে দেখে বিচলিত হয় তুর্য। ধক করে ওঠে তার হৃৎপিণ্ড। অস্থির কণ্ঠে সে শুধায়, কি কি হয়েছে? তুমি কাঁদছো কেন? তুর্যের করা প্রশ্ন কোনো রকম পাত্তা দিল না মীরা। সে তুর্যের চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হুট করে শক্ত করে জড়িয়ে ধরল তার স্বপ্নের পুরুষটিকে। পিঠের ওপর শুভ্র গেঞ্জিটাকে নরম দুই হাতের মুঠোয় পুড়ে নিয়ে শক্ত করে ধরল। ফলে মেয়েটার হাতে থাকা সমস্ত এঁটো লাগলো তুর্যের গেঞ্জিতে। তুর্য বুঝে নিয়েছে মেয়েটার কান্নার কারণ।
সঙ্গে পেয়ে গেছে সে তার প্রশ্নের উত্তর। আর কিছুই বলে না সে, শুধু শক্ত করে সেও নিজের সাথে জড়িয়ে রাখে মেয়েটাকে। কেটে গেছে বেশ কয়েক মিনিট, থেমে গেছে মেয়েটার কান্না, তবে এখনো ফুপোনো বন্ধ হয়নি তার। এবার তুর্য মীরাকে নিজের বুক থেকে টেনে সোজা করে দাঁড় করালো। অতঃপর মেয়েটা কিছু বুঝে ওঠার আগেই আচমকা তুর্য নিজের অধর ডুবিয়ে দিল মেয়েটার অধরে। তড়াক করে ওঠে মীরার হৃৎপিণ্ড, তার কাঙ্ক্ষিত পুরুষটির থেকে আচমকা প্রণয়ে। কিন্তু আজ প্রথমবারের মতো নেই কোনো হিংস্রতা, আছে কেবল উন্মাদনা, যার কারণে লাজে মূর্ছা যায় মীরা। নিজে কোনো রকম সাড়া দিতে পারে না, দাঁড়ানো মুশকিল হয়ে পড়ে মীরার। সারা শরীর তার কেঁপে কেঁপে উঠছে। তা টের পেয়ে তুর্য মেয়েটাকে আরও কাছে টেনে আনে, অতঃপর নিজের সাথে শক্ত করে চেপে ধরে। তখনও তারা চুম্বনরত অবস্থায় আছে দুজনে। বাড়ি থেকে খুশ মেজাজে বেরিয়েছে রিজওয়ান। সকাল গড়িয়ে দুপুর হয়েছে। কড়া রোদে চারিদিক ঝলমল করলেও গায়ের চামড়া ঝলসে যাওয়ার উপক্রম। তবে সেটা তোয়াক্কা না করেই রিজু তার বাইক ছুটিয়েছে বুশরার কলেজের রাস্তার দিকে। না, সে বুশরার জন্য যাচ্ছে না, সেখানে একটা দরকারি কাজে যাচ্ছে ছেলেটা। তবে সেখানে সে দেখতে পায় বুশরাকে। কলেজের গেটের সামনে সামান্য দূরে দাঁড়িয়ে মেয়েটা কতগুলো বন্ধু বান্ধবীর সাথে ফুচকা খাচ্ছে মজা করে। তবে তার খাওয়ার স্বাদ মেটাতে সেখানে উপস্থিত হলো রিজু। সে সোজা গিয়ে বুশরার পাশে দাঁড়ালো, অতঃপর তাকে উদ্দেশ্য করে বলল, এই মেয়ে, এইভাবে ভর দুপুরে তুমি কি খাচ্ছ? নিজের পাশে রিজুকে দেখে চমকে গেলেও ছেলেটাকে কিছু বুঝতে না দিয়ে বুশরা পাল্টা প্রশ্ন করে, আপনি এখানে কি করছেন? এই স্বভাব তোমার গেল না? মানে মানে খুব সহজ। এই যে তোমাকে আমি প্রশ্ন করলাম সেটার উত্তর না দিয়ে উল্টে আমাকে প্রশ্ন করছো, এটা কি ভদ্রতার মধ্যে পড়ে? এখন কি আমাকে আপনার কাছ থেকে ভদ্রতা শিখতে হবে? অবশ্যই হ্যাঁ, তুমি যদি না জানো তাহলে আমাকে শেখাতে হবে না। আফটার অল তুমি আমার প্রিয় স্যারের বোন বলে কথা। প্রথমে রিজুকে বুশরার পাশে দাঁড়াতে দেখে অবাক হয়ে যায় বুশরার বন্ধু বান্ধবীরা। পরক্ষণে রিজুর কথা শুনে তারা বুঝে যায় এরা পূর্ব পরিচিত। তবে তারা এদের দুজনের কথোপকথন শুনে মুচকি মুচকি হাসছে। তা টের পেয়ে বুশরা তাদের দিকে কটমট করে তাকায়। অতঃপর ফুচকাওয়ালা কাকুকে দাম মিটিয়ে হাঁটা দেয় উল্টো দিকে। তা দেখে রিজু বিড়বিড় করে বলে, কি সাংঘাতিক মেয়ে রে বাবা, বন্ধু বান্ধবীদেরও দেখছি ছাড় দেয় না। উফ। মান অভিমানের পালা বোধহয় শেষ হলো এবার। তাই তো মীরা তার ভাইয়ার গা ঘেঁষে বসে আছে। ভেতর ভেতর তার পাহাড় সমান অভিমান গলে গেলেও ওপর ওপর ঠিকই গাল ফুলিয়ে রেখেছে মেয়েটা। তা দেখে মাহির অসহায় দৃষ্টিতে তাকায় তুর্যের পানে। তবে বন্ধু তার দিকে একবারে ডোন্ট কেয়ার ভাব নিয়ে তাকায়। অতঃপর ডেভিল মার্কা হাসি দিয়ে নজর ফিরিয়ে নিয়ে মামা শ্বশুরের সাথে পুনরায় কথা বলতে উদ্যোগী হয়। তুর্যের এমন গা ছাড়া ভাব দেখে তেলে বেগুনে জ্বলে ওঠে মাহির। অতঃপর বিড় বিড় করে বলে, শালা, আমার সময়ও আসবে একদিন, সেদিন দেখে নেব তোকে। আমার নামও মাহির আহমেদ খান। কিয়ৎক্ষণ পূর্বে খাওয়া দাওয়ার পর্ব চুকিয়ে মাহিররা দুই বন্ধু মিলে গার্ডেনে একটু হাঁটাহাঁটি করছে। মাহির লক্ষ্য করে তুর্যের ভিতর থেকে এক গাদা খুশির ঝিলিক উপচে আসছে। তা দেখে মুচকি হাসে মাহির। অতঃপর তুর্যকে প্রশ্ন করে, কি ব্যাপার ব্রো, এত খুশ মেজাজ, কাহিনী কি? মাহিরের এহানো প্রশ্ন শুনে চোখ ছোট ছোট করে তাকায় তুর্য। অতঃপর উত্তর দেয়, আমার বউকে আজ চুমু খাওয়ার নাম করে কামড় দিয়েছি, তাই এত খুশি লাগছে। তুর্যের কথায় ভ্যাবাচাকা খেয়ে যায় মাহির। সঙ্গে সঙ্গে খুক খুক করে কেসে ওঠে সে। অতি কষ্টে নিজেকে সামলে দাঁতে দাঁত চেপে বলে, ভুলে যাস না তুর্য, তোর বউ আমারই ছোট বোন। অতঃপর মনে মনে ভাবে, ঘাড় তেরা ঠোঁট কাটা তুর্যের সাথে তাকে এখন থেকে মেপে মেপে কথা বলতে হবে, নতুবা আবারও তাকে কোনো লজ্জায় ফেলে দেয়, তার কোনো হিসেব নেই।
আজও মীরা তার জন্য বরাদ্দ রুমে বারান্দায় দাঁড়িয়ে আছে একলা। তবে অন্য রাতের মতো আজ নেই তার আঁখি জোড়ায় কোনো অশ্রু, বরং তার পান পাতার ন্যায় বদনে ছড়িয়ে আছে একরাশ খুশি। ঠোঁটে লেগে রয়েছে মুচকি হাসি, যা আগে সচরাচর দেখা যেত না। তুর্য রুমে এসে মীরাকে না দেখে ভ্রুজোড়া কুঁচকে নিল। অতঃপর বারান্দার দিকে পা বাড়ালো। হ্যাঁ, মিসেস তুর্য চৌধুরী ওখানেই আছে। মুচকি হাসে তুর্য। অতঃপর পেছন থেকে গিয়ে মীরার শাড়ির ফাঁকে হাত গলিয়ে মেয়েটার নরম পেটে অল্প একটু চাপ দিয়ে নিজের সাথে মিশিয়ে নেয়, যার দরুন তার মাথা গিয়ে ঠেকে তুর্যের প্রশস্ত বুক ছাড়িয়ে থুতনিতে। কেঁপে ওঠে মীরা। তার সারা শরীর অবশ হওয়ার উপক্রম। আঁখি জোড়া বন্ধ করে জোরে জোরে শ্বাস টেনে নেয় মেয়েটা। মীরার অবস্থা বুঝতে পেরে ঠোঁট কামড়ে হাসে তুর্য। অতঃপর মীরার কানে হালকা করে অধর ছুঁয়ে কণ্ঠের খাদ ফেলে বলে, শাড়িতে তোমায় অনেক সুন্দর লাগছে। নিজের জন্য তুর্যের মুখে প্রশংসা শুনে শরমে মূর্ছে যায় মীরা। লাজে রাঙা হয় তার বদন। লোকটার ভালো লেগেছে, কিন্তু সে তো পরতে চায়নি। তার মিলিবু তাকে জোর করে নিজের একটা শাড়ি পরিয়ে দিয়েছে। এতক্ষণ অস্বস্তি লাগলেও এখন ভালো লাগছে মীরার। হয়তো সবই স্বামীর প্রশংসার কামাল। ভাবনার মাঝে মীরা খেয়াল করে তার পেটের ওপর তুর্যের শক্ত হাতটা আরও শক্ত হয়ে চেপে বসেছে। নিঃশ্বাস আটকে আসতে চাইছে তার। এমতাবস্থায় তুর্যের একটা প্রশ্ন তার কর্ণপাত হয়, বউ পাখি, একটা গান শুনবে? বউ পাখি শব্দটা কি এমন জিনিস মেশানো আছে, যা মীরার শরীরের সমস্ত কোণে সুখের তরঙ্গ আছড়ে পড়ছে? জানা নেই তার। তবে আজ সে অনুভব করতে পারছে পৃথিবীতে সব থেকে সুখী ব্যক্তির মধ্যে সে একজন। কি হলো, শুনবে না? তুর্যের গলায় অস্থিরতা। কাঁপা কাঁপা গলায় মুখ থেকে এহানো শব্দ বের করে মীরা, সঙ্গে মাথাটা উপর নিচ করে। মীরাকে ছেড়ে দেয় তুর্য। ফলে চমকে ওঠে মীরা। পেছন ঘুরে দেখে মানুষটা দুটো পকেটে হাত ভরে দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে তার দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে। তা দেখে মীরা খানিকটা লজ্জা পেয়ে মাথা নিচু করে নেয়। তার কানে ভেসে আসে কোনো রকম মিউজিক ছাড়া তুর্যের গাওয়া গান। দিল কা দরিয়া বেহে হি গয়া, इश्क इबादत बन ही गया, खुद को मुझे तू सौंप दे, मेरी ज़रूरत तू बन गया, बात दिल की नज़रों ने की, सच कह रहा तेरी कसम, तेरे बिन अब ना लेंगे एक भी दम, तुझे इतना चाहने लगे हम, तेरे बिन अब न लेंगे एक भी दम, तुझे कितना चाहने लगे हम, तेरे साथ हो जाएंगे ख़त्म, तुझे कितना चाहने लगे हम। গান গাওয়া শেষ করে তুর্য প্রখর ও মনোযোগী দৃষ্টিতে পুনরায় মীরার পা থেকে মাথা অবধি দেখে নেয়। মেয়েটা তার দিকেই স্থির দৃষ্টিতে তাকিয়েছিল এতক্ষণ। এক পা এগিয়ে যায় তুর্য মীরার নিকট। অতঃপর আচমকা চট করে কোলে তুলে নেয় মীরাকে। এদিকে চমকে ওঠে মীরা তুর্যের এহেন কার্যে। কিছু বুঝে ওঠার আগে মেয়েটার মাথা এসে ঠেকে নরম তুলতুলে বালিশে। অতঃপর লোকটা তার গায়ের ওপরে আছোয়া হতেই গায়ে রক্ত ছলাৎ করে ওঠে মীরার। শুরু হয় হাত পায়ে টালমাটাল তাণ্ডব। তুর্যের চোখে রয়েছে নেশা, যা মীরাকে সুস্থ থাকতে দিল না। পেটানো শরীরের নিচে থরথরিয়ে কেঁপে উঠল মেয়েটা। তুর্য পরপর মীরার কপালে, বন্ধ চোখের পাতা দুটোয়, নাকে, রক্তাভ গালে চুমু এঁকে দেয়। অতঃপর কণ্ঠে খাদ ফেলে কানের কাছে মুখ ফিরিয়ে ফিসফিসিয়ে শুধায়, যদি এই মুহূর্তে তোমাকে নিজের করে চাই, তবে কি তুমি রাগ করবে?
তড়াক করে ওঠে মীরার হৃৎপিণ্ড। মানুষটার প্রশস্ত চওড়া বুকের নিচে হাঁসফাঁস করে ওঠে মেয়েটা। তা দেখে তুর্য উঠে যেতে নেয়, তবে পারে না। মীরা তার ডান হাত দিয়ে তুর্যের শার্টের কলার শক্ত করে চেপে ধরে আছে আর অনবরত দুপাশে মাথা নেড়ে চলেছে। তা দেখে মুচকি হাসে তুর্য। অতঃপর ঝাঁপিয়ে পড়ার মতো পড়ে মীরার ওপর এবং তার উষ্ণ অধর ঘূর্ণিঝড় বইয়ে দেয় তার গলার ভাঁজে। হাত হয়ে ওঠে অবাধ্য। মীরা এটা একটা সময় সয়ে নেয় সবটা। বিলম্ব হলেও কাঙ্ক্ষিত পুরুষের কাঙ্ক্ষিত ছোঁয়ায় ধাতস্থ করে নিজেকে। অতঃপর স্বামী নামক ভালোবাসার মানুষটির নিকটস্থ সাহসে সমর্পণ করে নিজেকে। তার শীর্ণ দুটি হাত দিয়ে আঁকড়ে ধরে তুর্য উন্মুক্ত চওড়া পিঠ। ভোর 3:05। দেওয়ালে টাঙানো ঘড়িটার পানে নজর বুলিয়ে সময় দেখে নিল তুর্য। অতঃপর তার বুকে মাথা রাখা মীরার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে তৃপ্তিময় হাসি হাসল লোকটা। আজ শেষ পরিপূর্ণ। স্বর্গীয় সুখের সন্ধান পেয়েছে সে তার বউ পাখির মাঝে। তুর্য মীরাকে তার বুক থেকে টেনে মুখের কাছে নিয়ে আসে। ঠিক তখনই আচমকা অক্ষিজোড়া খুলে তাকায় মীরা। মীরাকে চোখ খুলে দেখে তুর্য একটা ভুবন ভোলানো হাসি উপহার দেয় তাকে। অতঃপর তার বউ পাখির মুখটা দুহাতের আঁচলে ভরে হালকা করে অধর ছুঁয়ে বলে, বউ পাখি। তুর্যের লোমশ বুকে নাক মুখ ঘষে মীরা। এখানে 1 সপ্তাহ থেকে আমরা ইন্ডিয়া ব্যাক করছি। টিকিট কনফার্ম হয়ে গেছে। তুর্যর কথা শুনে মলিন হয়ে যায় মীরার মুখ। হাসি আর লজ্জা মিশ্রিত আননখানা আধার নেমে আসে তার। মীরা নিমেষে কালো হয়ে যাওয়া মুখখানি দেখে বিচলিত মানুষটা অস্থির হয়ে প্রশ্ন করে, কি হয়েছে বউ পাখি? তুমি আমার সাথে যাবে না? এই মেয়ে, কিছু বলছো না কেন? হু হু করে কেঁদে ওঠে মীরা। গায়ের সব শক্তি দিয়ে তুর্যকে আঁকড়ে ধরার চেষ্টা করে। তুর্য আবারও কিছু বলতে যাবে, তখনই তার মনে পড়ে যায় তার মায়ের বলা কথা। তুর্য বেটা, মীরা আমার জন্য চলে গেছে। ওকে আমি যা নয় তাই বলে অপমান করতাম, তাই হয়তো বাচ্চা মেয়েটা সহ্য করতে না পেরে চলে গেছে। তুর্য বাবা, তুমি আমার ছোট্ট বৌমাকে তার নিজের বাড়িতে আনার ব্যবস্থা করো। আমি ওর কাছে ক্ষমা চাইব। তুর্যর অগোচরে মীরাকে তার মম অপমান করত শুনে খারাপ লাগলো তার। তবে তার মম অনুতপ্ত ভেবে ভালো লাগলো তুর্যের। সে কি কম অপমান করেছে মেয়েটাকে? শুধু অপমানেই বরাদ্দ রাখেনি, গায়ে হাত পর্যন্ত তুলেছে মেয়েটার। মীরার হেঁচকি তুলে কান্নার আওয়াজে ভাবনার জগৎ থেকে বাইরে আসে তুর্য। অতঃপর মীরার চুলে হাত বুলিয়ে দিতে দিতে শান্ত কণ্ঠে বলে, বউ পাখি, বাড়ির সবাই তোমার ফেরার অপেক্ষায় আছে। আর মম তো কেঁদেই দিয়েছে তার ছোট বৌমা আসছে না দেখে। তারপরেও তুমি যাবে না? এবারে মীরার চোখ তুলে তাকায় তুর্যের পানে। চোখে তার অনেক প্রশ্ন। সেই প্রশ্ন নিমেষেই পড়ে ফেলে তুর্য। মম অনুতপ্ত বউ পাখি। মম নিজের ভুল বুঝতে পেরেছে। আর আমার মনে হয় অনুতপ্ত ব্যক্তিদের ক্ষমা করা উচিত, যেমন আমাকে করেছ। মীরার আখি জোড়া পানি চিকচিক করছে। তার মুখে ফুটে ওঠে হাসির ফোয়ারা, যা তুর্যের প্রশস্ত বুকে শান্তি তরঙ্গ খেলে যায়। চনমনে হয়ে ওঠে তার চিত্ত। দুহাত দিয়ে আঁকড়ে ধরে তার বউ পাখিকে। ওভাবেই কেটে যায় অনেকটা সময়। অতঃপর নীরবতা ভেঙে তুর্য আমতা আমতা করে বলে, এই বউ পাখি, তোমাকে কিছু জানানোর আছে। আসলে সেদিন শপিং মলের পার্কিং লটে সেই মেয়েটা। কথাটা সম্পূর্ণ করতে পারে না তুর্য। তার আগেই মীরা তার মুখ চেপে ধরে, যার ফলস্বরূপ তুর্য বাকি কথা মুখেই আটকে থাকে, বাইরে বের হয় না। তুর্য খেয়াল করে মীরা রাগে ফুঁসছে, তাই হাত সরিয়ে একটা শুকনো ঢোক গেলে বলে, আরে শোনো তো আগে পুরোটা। মীরা আরও রেগে গিয়ে তুর্যের খাড়া নাকের উপর কামড় বসায়। অতঃপর 2 হাত নিজের বুকের
ওপরে রেখে চোখ বুজে একপাশে মাথা নাড়ে, যার অর্থ সে সব জানে। তুর্য মীরার ইশারা বোঝা মাত্র ঝড়ের বেগে বুকের উপর থেকে তাকে তার নিচে ফেলে। অতঃপর নিজের 2 হাত দিয়ে তার শীর্ণ 2টি হাত চেপে ধরে বিছানার সাথায়। গভীর সুরে বলে, শুভ থেকে শুনেছ না সবটা? আর কি বলেছে ও আমার নামে? তুর্যর বাচ্চামো দেখে ফিক করে হেসে ফেলে মীরা, আর তা দেখে তেলে বেগুনে জ্বলে ওঠে তুর্য। হাসির কি হলো? এবার হাসির ফল ভোগ করো জানেমান। বাঁকা হেসে আবারও মীরার বাজে ডুব দিল তুর্য। সমাপ্ত।